তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন জানিয়ে শুরু করতে চাচ্ছি। তো তোমরা সবাই এটা জানো যে এটা একটা নোবেল প্রফেশন, তাই না? এটা তো তোমরা সবাই মোটামুটি জেনে এসছো। তারপরে তোমরা তোমাদের ওপিনিয়নটা আগে একটু বলো। তোমরা যারাই জয়েন করেছো তোমরা তোমাদের ওপিনিয়নটা বলো। আমি তোমাদের ওপিনিয়ন দিয়ে শুরু করতে চাই। বলো, আহ, তোমরা কেন মেডিকেলে পড়তে চাইলে? হোয়াট ইন্সপায়ার্ড ইউ? কি তোমাদেরকে ইন্সপায়ার করেছিল যে জন্য তোমরা বলো। বললাম তো এটা কোনো এরকম কোনো সেশন না যে এখানে তোমাকে পরীক্ষাতে ফেল করানো হবে বা তোমাকে ছোট করা হবে। আহ, তোমরা সবাই এখানে ফ্রেন্ড, তাই না? তোমরা সবাই ফার্স্ট ইয়ারের না? মানে এখনো তো তোমাদের ক্লাস শুরু হয় নাই। জি ম্যাডাম। তোমরা কথা বলবা, তোমাদের কি ইন্টারাকশন আমি পরে তোমাদেরকে উম, দেখাবো যে ইন্টারাকশনটা কত ইম্পর্টেন্ট। তুমি যদি ইন্টারাকশন না করো তাহলে তোমার কিন্তু সবসময় ডেফিসিয়েন্সি থেকে যাবে। এই জন্য ইন্টারাক্ট করাটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তো সবসময় চেষ্টা করবা ইন্টারাক্ট করতে। ওকে, মোটামুটি আমরা 40 জন জয়েন করেছে। আই থিঙ্ক দ্যাটস এনাফ। তোমরা দুই দুই একজন তোমাদের ওপিনিয়ন বলো। কেন তোমরা মেডিকেলে পড়তে চাইলা, কেন মেডিকেলে পড়তে আগ্রহী হলা? আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি মাইশা মালিহা মিম। মেডিকেল এবছর অনেক আরদিন উইমেন্স নোবেল মেডিকেল একটা কলেজে ভর্তি প্রফেশন। তুমিও হয়েছি। আর আরদিন ওমেন্স মেডিকেল কারো কলেজে জীবন আচ্ছা, বাঁচানো জি। এটা অনেক, মানে কোরআনের একটা আয়াত আছে যে আচ্ছা, whoever আমি saves আমি a তোমাদেরকে life একটা as if he আচ্ছা, saved আমি the তোমাদেরকে entire একটা humanity। রিকোয়েস্ট করবো তো যখন এই লাইনটাই আমাকে ইন্সপায়ার করেছে। আচ্ছা, যখন একজন বলবে তখন একজন বলবে, ঠিক আছে? সম্ভবত মাইশা মালিহা ওর স্টার্ট করেছিল, তারপরে তুমি হয়তো শুরু করে দিয়েছো। আচ্ছা, এনিওয়ে, আমার তাহলে শোনা তুমি যায়নি। তুমি শেষ করো, তারপরে মাইশা মালিহা বলবে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। এরকম তোমরা পার্টিসিপেট করবে। আর মাইশা মালিহা মিম তুমি বলছিলে, মাইশা মালিহা মিম, আহ, জি ম্যাডাম। তোমার তোমার কেন ইচ্ছা হলো? ম্যাডাম, 2023 সালে আমার ডান চোখের রেটিনার পর্দা ডিটাচড হয়ে যায়। তো আমি একজন ডাক্তারের কাছে গেছিলাম, মানে দেখানোর জন্য স্বভাবতই। তো আমি যখন যাই, যখন শুনতে পারি যে আমার অপারেশন হবে, একদম সামনে আমার পরীক্ষা, তখন আমি খুব ভেঙে পড়েছিলাম আর কি। কিন্তু স্যার যেভাবে আমাকে ভরসা দিয়েছিলেন যে না, কোনো সমস্যা হবে না, ছোট্ট একটা অপারেশন, এবং যেভাবে আমাকে আস্থা দিয়েছিলেন, এবং অপারেশনের ওটিতে যাওয়ার পর থেকে শুরু করে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত স্যার যেভাবে আমাকে ধরে রেখেছিলেন, আমি বলবো সেইটা আমাকে সব থেকে বেশি মুভ করেছিল। যে আমি এই জন্য ডাক্তার হইতে চাই যে আমাদের তো রোগ হয়, আল্লাহ তাআলা রোগ দেন এবং রোগ তো ভালো, এবং এটা আমাদের পরীক্ষা, কিন্তু আল্লাহ যাদের হাতে চিকিৎসা পাঠিয়েছেন তারাই হচ্ছে ডাক্তার। এখন মানুষের কাছে যারা সেই আস্থা এবং যেই ওয়ার্মথ টুকু নিয়ে যাইতে পারে, এটাই হচ্ছে সব থেকে একটা রোগীর কাছে আস্থাজনক হয়ে দাঁড়ায়। তো এই ওয়ার্মথ এবং এই আস্থাটুকু দেওয়ার জন্য আমার এই প্রফেশনটাকে চুজ করা। আচ্ছা, যে এই মুহূর্তে আমি পড়েছিলাম, খুব হেল্পলেস ছিলাম, আমি চাই সেই মুহূর্তে যদি কোনো একজন আমার কাছে আসে, আমিও ঠিক ততটুকু উষ্ণতা দিয়ে যেন তাকে আশ্বস্ত করতে পারি যে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। তোমার এইটাই জন্য ম্যাডাম। দোয়া থাকলো যে তোমার এই মোটিভেশন যেন একদম আরো কি কি বই আছে? সারা জীবন থাকে। মানে এই পড়তে পড়তে যে যেন এই মোটিভেশন তোমার মানে লস হয়ে না যায়। তুমি যেন ট্র্যাকে থাকতে পারো, তোমার এই মোটিভেশন যেন একদম শেষ পর্যন্ত থাকে। মানে স্পেশালি কখন দরকার? প্রফেশনাল লাইফে। তোমার প্রফেশনাল লাইফেও যেন জি তোমার এই ম্যাডাম। মোটিভেশন থাকে এবং সত্যি যেন তুমি মানুষের হিলিং প্রসেসের একটা পার্ট হতে পারো। আর ধন্যবাদ ম্যাডাম, দোয়া করবেন ম্যাডাম। হ্যাঁ, অবশ্যই দোয়া করব। আর আর কেউ কিছু বলতে চাও? আর কে, আর কে কি মনে করে পড়তে আসলা? হুম। আসসালামু আলাইকুম ম্যাম। রুকাইয়া। আচ্ছা, রুকাইয়া। আচ্ছা, ঠিক আছে, তাহলে রুকাইয়া বলো। একদম মানে হঠাৎ করে একজন ফ্রেন্ডস লিঙ্কটা দিয়েছে, তো একদম জিরো জিরো নলেজ নিয়ে আসছি। আশা করছি কিছু জানতে পারবো, মানে গাইডলাইন মূলক কিছু জানতে পারবো, এখনো যেহেতু পড়াশোনা একদম ডিরেক্টলি শুরু হয় নাই। সো একদম হাইলাইটেড কিছু টপিক হয়তো জানতে পারবো এই আশায়। থ্যাংক আজকে ইউ ম্যাম। আজকে আমরা কিছুই জানতে পারবো না, আজকে আমরা গল্প করব। ও, আশাহত তাহলে হলে ভালো ভালো। গল্পের মাধ্যমেও হয়তো বা আইডি পাবো। হ্যাঁ, আজকে আমরা আসলে কিছুই তেমন কিছুই জানবো না। আমরা আজকে হচ্ছে গল্প করব। আর আমি আমার পেজে তোমাদের লিঙ্কটা দিয়ে রাখবো। উম, মানে আসলে আগে লিঙ্ক দিয়ে দেওয়া উচিত ছিল, বাট আমি ভুলে গেছি। তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। তোমরা পরে যে এই কারিকুলামটা দেখে নেবে। আমার কাছে মনে হচ্ছে যে after the end of this session you will really realize যে how much important to know all about this curriculum. At least তোমরা
যেটা তোমাদের গাইডলাইন হিসেবে থাকবে, যেটাকে ফলো করে তোমাদের আগাতে হবে। হ্যাঁ, টিচাররা তোমাদেরকে গাইড দিবে, স্টিল তোমার নিজের একটু হলেও জানা দরকার। তো তোমরা বিএমডিসির ওয়েবসাইটে যে এটা পেয়ে যাবা, আমি লিংক দিয়ে দেবো তোমাদেরকে। তো আমরা একটু একটু করে আগাই, চলো। আমরা আসলে মেইনলি আজকে আহ, তোমরা হয়তো অলরেডি জানো আমার মানে প্রোফাইল দেখে তোমরা বুঝেছো যে আমি বেসিক্যালি হচ্ছে বায়োকেমিস্ট্রির টিচার। তো এই কারণে আমি, আমাদের তো কারিকুলাম, এমবিবিএস কারিকুলাম তো একটা ভাস্ট জিনিস। আমি আমার এই বায়োকেমিস্ট্রির যে পার্টটা আছে সেখান থেকে কিছু আইডিয়া তোমাদের সাথে হয়তো বা শেয়ার করব। সেখানে তোমরাও তোমাদের ওপিনিয়ন দিবা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং তোমরা আমি বেশ কয়েকজনকে দেখলাম যে তোমরা আদ্দিন ওমেন্স মেডিকেল কলেজে এই বছর চান্স পেয়েছো, তোমাদেরকে কংগ্রাচুলেশনস। আমি তোমরা হয়তো জানো যে আমি আফটার রিটায়ারমেন্ট আমি হচ্ছে মুগদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে রিটায়ার্ড করেছি। তারপরে এখন আদ্দিন ওমেন্স মেডিকেল কলেজে বায়োকেমিস্ট্রি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে কাজ করছি। তো দ্যাটস অল অ্যাবাউট মি। আর আমি তোমাদেরকে এখন একটা ছবি দেখাবো। এই ছবিটা দেখে তোমরা বলবা যে দেখো, একটা স্টুডেন্টস এর লার্নিং অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। তোমরা কি শুনতে পাচ্ছো আমাকে ক্লিয়ারলি? ইয়েস জি ম্যাম। মিস। আচ্ছা, ঠিক আছে। দেখো, একটা ইয়েস ম্যাম। স্টুডেন্টস এর লার্নিং অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। যাক, একটা ছেলের ভয়েস এইমাত্র শুনতে পেলাম। সবাই মেয়েরাই কথা বলছিল, ছেলেরা চুপ করেছিল। কারণ কি, চুপ করেছিল কেন? এতক্ষণ তোমার ভয়েস শোনা যায়নি কেন? আমি মাত্রই ঢুকছি ম্যাম, আসলে আচ্ছা আচ্ছা, খাইতেছিলাম তো। ওকে, ঠিক আছে। না, মাঝে মাঝে ছেলেদের ভয়েসও শুনতে চাই, শুধু মেয়েরাই বলবে, ছেলেরা কিছুই বলবে না। ছেলেদেরও মাঝে মাঝে বলতে হবে, বিকজ তোমরা বোথ অফ ইউ আর গোয়িং টু বি এ ফিজিশিয়ান, ইউ আর আওয়ার ফিউচার ফিজিশিয়ান। তো একটা স্টুডেন্টস এর লার্নিং অনেকগুলো জিনিসের উপরে ডিপেন্ড করে। তার ভিতরে তোমরা এই মেডিকেলে যখন পড়তে আসছো তখন দেখবা যে এই কারিকুলাম কারিকুলাম কি তোমাদের ছিল? তোমরা যখন এসএসসি এসএসসি পড়েছো তখন কি তোমাদের কোনো কারিকুলাম ছিল? রেসপন্ড করো তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঝটপট। কারিকুলাম বলতে মিস, হ্যাঁ একটা তো বোর্ডের থেকে তো একটা সিস্টেম ছিল, বা সেটা বোর্ড বোর্ড কারিকুলাম বলে নাকি দিত। সিলেবাস ছিল? কারিকুলামই বলতো মেবি। কারিকুলাম বলতো, আচ্ছা ঠিক আছে, আমি ভুলে গেছি, কাজ আমাদের সময় কোনো কারিকুলাম নামক কোনো কিছু ছিল না। আমাদের শুধু সিলেবাস দেওয়া হতো যে এই এই সাবজেক্টের এই সিলেবাস, মানে এই জিনিস পড়তে হবে। সিলেবাস মানে হচ্ছে লিস্ট অফ কন্টেন্ট, বাট কারিকুলাম কিন্তু ইটস আ ভাস্ট থিং। আমি একটু পরে তোমাদেরকে যখন বলবো তখন বুঝতে পারবা। তো দেখো, এই যে আহ, বুঝতে পারছো যে মানে ইন্টারাকশন তিনটা জিনিস, কারিকুলাম, ইনস্ট্রাকশন মিন্স এই যে টিচিং লার্নিং যে সেশন গুলো হবে তোমাদের টিচারদের সাথে, তার সাথে কি অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট মানে হচ্ছে পরীক্ষা, এক্সাম। ওকে, এই তিনটার মানে মেইন এই তিনটা জিনিসের ইন্টারাকশনে কিন্তু একটা স্টুডেন্টস এর লার্নিং হয়। তার ভিতরে বলতে পারবা তোমরা কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? তোমাদের আইডিয়া করে বলতে পারবা কোনটা তোমাদের কাছে মনে হয় যে সব খুবই ইম্পর্টেন্ট? ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মিস। ইনস্ট্রাকশন ম্যাম। আচ্ছা, তোমাদের সবার কাছে এটাই মনে হলো যে ইনস্ট্রাকশনটা খুব ইম্পর্টেন্ট। অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট, ভেরি গুড। আসলে দেখো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? পরীক্ষা, তাই না? পরীক্ষা না থাকলে কি তোমরা পড়তা? পড়তা না। আমি জানি, আমি তো তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম বা এখনো সামটাইমস স্টুডেন্ট। তো পরীক্ষা না থাকলে কি কোনো স্টুডেন্ট পড়বে? পড়বে না। অ্যাসেসমেন্ট হচ্ছে ইটস ভেরি ভাইটাল ফর এ স্টুডেন্টস লাইফ। তোমার লাইফের জন্য অবশ্যই তোমার এটাই হচ্ছে তোমার মেইন ইঞ্জিন, এটাই তো কিন্তু তোমাকে ড্রাইভ করবে, ড্রাইভ করে নিয়ে যাবে তোমার লার্নিং এর দিকে। বিকজ তোমার পরীক্ষায় পাশ করতে হবে, এটাই থাকবে হচ্ছে তোমার মেইন এইম, যে আমার পরীক্ষায় পাশ করতে হবে যখনই তুমি ভর্তি হয়েছো। অন্য যা কিছু বলবা সেটা আসলে মনের কথা না, বাট পরীক্ষায় পাশ করাটা ভেরি ইম্পর্টেন্ট ফর এ স্টুডেন্ট। একটা স্টুডেন্টের জন্য পরীক্ষায় পাশ করা, দেখো কারিকুলাম আসলে আমাদেরকে গাইডলাইন দিবে, টিচারদেরকে। কাজ অ্যাকর্ডিং টু কারিকুলাম আমাকে ইনস্ট্রাকশন, লাইক তুমি যেটা বললা যে ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন মানে এই যে টিচিং লার্নিং সেশন গুলো যে আমরা নিব, আহ সেইটা আমি কিভাবে তৈরি করব, সেটা কি কেমন সেশন হবে, এটা কি একটা লার্জ গ্রুপ সেশন মানে লেকচার গ্যালারিতে নিব, নাকি একটা টিউটোরিয়াল সেশন নিব, না প্র্যাকটিক্যাল সেশন নিব, নাকি বেড সাইড নিব, বা অন্য কোনো ইন্টারাক্টিভ সেশন স্মল গ্রুপ নিব, নাকি এটা ইন্টিগ্রেটেড টিচিং সেশন হবে, এই সব কিছু গাইড করবে কিন্তু আমাদের কারিকুলাম। এই জন্য আমি বলছিলাম যে কারিকুলাম ইটস আ ভেরি বিগ থিং, ইটস আ ভাস্ট থিং। সো এভরিথিং ইজ রিটেন দেয়ার, ওখানে সব কিছু লেখা আছে। কোনটা কত আওয়ার হবে, কি হবে, ডিটেলস সবকিছু লেখা থাকে। তো এটা মোস্ট অফ দ্য টাইমে কিন্তু তার মানে এই না যে তোমরা একবারও দেখবা না, অবশ্যই তোমরা দেখবা, কারণ এটা তোমাদের দেখতে হবে।
কেন দেখতে হবে সেটা আমি পরে এক্সপ্লেন করছি। তো কারিকুলাম সাধারণত আমাদেরকে গাইড করে যে আমাদের কতটুকু পড়াতে হবে একটা স্টুডেন্টকে, কাজ দেয়ার ইজ আ ডিমার্কেশন লাইন বিটুইন আন্ডার গ্রাড অ্যান্ড পোস্ট গ্রাড লেভেল। তুমি আন্ডার গ্রাড পড়তে আসছো, তুমি গ্রাজুয়েট হতে আসছো, তোমাকে তো পোস্ট গ্রাড লেভেলের পড়া আমি পড়াতে পারবো না এই মুহূর্তে। তাহলে আন্ডার গ্রাড লেভেলে তোমার আসলে কতটুকু জানতে হবে সেই অনুযায়ী কিন্তু আমাকে মানে অ্যাকর্ডিং টু কারিকুলাম আমার লেসন প্ল্যান করতে হবে, সেইভাবে আমার টিচিং সেশন গুলো হবে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে স্টুডেন্টকে কিন্তু কোনটা ইনস্ট্রাক্ট করবে সেটা হচ্ছে এক্সাম, তাই না? ভেরি গুড, তুমি ঠিক কথাই বলেছো। বাট আমরা সব সময় যেটা দেখি সেটা হলো যে এই তিনটার কম্বিনেশন দেখো, কারিকুলাম কারিকুলাম ছাড়া তো আমি আমার টিচিং লার্নিং ইনস্ট্রাকশন তৈরি করতে পারবো না, তাই না? আমার ক্লাস কিরকম হবে ওই যে একটু আগেই বললাম আমি জানবো না। সো কারিকুলাম লাগবে, তোমাদের জন্যও লাগবে, কারণ কারিকুলামের উপরে বেস করে আমরা ইনস্ট্রাকশন তৈরি করি, কারিকুলামের উপরে বেস করেই তোমাদের এই পড়া রিডিং মেটেরিয়ালস এগুলো সাপ্লাই দেওয়া হবে, বা তোমরা সেই অনুযায়ী পড়বা যে তোমাদের কতটুকু জানতে হবে। প্লাস অ্যাসেসমেন্ট, এই তিনটার ব্লেন্ডিং এ কিন্তু যে আলটিমেটলি কি তৈরি হবে, একটা মেডিকেল গ্রাজুয়েট তৈরি হবে। সো এই তিনটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার ভিতরে হ্যাঁ, ফর এ স্টুডেন্টস লাইফ, একটা স্টুডেন্টের লাইফের জন্য এক্সাম একটা বিশাল বড় ফ্যাক্টর। তো কারিকুলাম আসলে কথাটা কোথা থেকে আসছে বলতে পারবা কেউ? বলো, আমরা আমরা একটু ইন্টারাকশন করব, ইন্টারাকশন করাটা খুব জরুরি। যারা যে বারবার বলতেছো সে না বলে অন্য যারা চুপ করে আছো তারা একটু বলো, তাদের ভিতর থেকে কেউ একজন বলো। ফাতিমা তাসনিম আছো তুমি? নাজিফা সুলতানা, নিশা, সিদরাতুল, কেউ নাই? আইডিয়া আছে? ইয়েস ম্যাম, আছি। তাহলে বলো তো, কারিকুলাম বলতে কি বুঝো? কোনো আইডিয়া আছে? মনে করো তোমার কোনোই আইডিয়া নাই, তারপরেও বলো। অনেস্টলি ম্যাম, আমার তেমন একটা আইডিয়া নাই। কারিকুলাম বলতে আমি বুঝি যে এক একটা মানে সাবজেক্টের মধ্যেও যে চ্যাপ্টার্স গুলা থাকে সেগুলা মানে কখন কোনটা পড়ানো হবে এটা স্পেসিফাই করে দেওয়া, এরকম একটা সিস্টেম আচ্ছা বলতে এরকমই একটা আচ্ছা বেগ আইডিয়া আছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমি একটু আগে তোমাদের একজন ক্লাসমেট যেটা বলছিল যে ইন্টারমিডিয়েট লাইফে বা এসএসসি, আসলে ইন্টারমিডিয়েট আমি এতই আগে পাশ করছি আমি ভুলে গেছি, আমাদের সময় কোনো কারিকুলাম ছিল বলে আমার মনে হয় না। Because আমি 86 ইন্টারমিডিয়েট পাশ করেছি, তখন আমার কাছে মনে হয় না যে লিস্ট অফ কন্টেন্ট একটা সিলেবাস ছিল, বাট কারিকুলাম ছিল বলে আই কান্ট রিমেম্বার। আমাদেরও সিলেবাস ছিল, কারিকুলাম ছিল না। কারিকুলামও ছিল, সিলেবাস। ম্যাম আমাদের জাস্ট হচ্ছে কারিকুলাম একটা ছিল না সিলেবাস আমাদের। দেওয়া ছিল। আমি তো এটাই জানি যে লিস্ট মানে মানে কি বলবো যে সিলেবাস ইজ এ পার্ট অফ এ কারিকুলাম, ইটস এ স্মল পার্ট অফ এ কারিকুলাম, কিন্তু কারিকুলাম ইটস এ বিগ থিং, এখানে সবকিছু দেয়া থাকে, এভরিথিং ইজ দেয়ার। তো আমরা দেখো কারিকুলাম এই শব্দটা কোথা থেকে আসছে এখানে, এটা কি তোমরা কখনো দেখেছো? এই ঘোড়ার গাড়ি দেখেছো কেউ? কারোর বাড়ি কি আছে যে ওই পুরোনো ঢাকার ওইদিকে, পুরোনো ঢাকার ওইদিকে কিন্তু এখনো ঘোড়ার গাড়ি চলে? জি ম্যাম, দেখেছি আহসান আমার। মঞ্জিলে গেলে দেখা যায়। হ্যাঁ, ঘোড়ার গাড়ি। আমার আমার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আমি একটা লম্বা টাইম ছিলাম, তো ওই রাস্তায় সবসময় এই ঘোড়ার গাড়ি চলতো, আমি দেখেছি। তো এখনো মানে এখনো ঢাকা শহরে ঘোড়ার গাড়ি চলে। তো আশা করি তোমরা এটা দেখেছো। তো এই যে এই কারিকুলাম শব্দটা আসলে এসেছে এই কারিকল, এই ল্যাটিন একটা ওয়ার্ড কারিকল। কারিকল কি, যে এই যে টু হুইল যে চ্যারিয়ট গুলো থাকে, বা শ্যারিয়টও বলে, চ্যারিয়ট বা শ্যারিয়ট, যেটা আগে ট্রান্সপোর্টেশনের জন্য অনেক বেশি ইউজ করা হতো। সেই সময় তো আর এই ধরনের মোটরাইজড ভেহিকেলস ছিল না। তো তখন রেস রেস কোর্সের নাম শুনেছো তো, তাই না? আমাদের সোহ্রাওয়ার্দী উদ্যানটা কিন্তু একসময় রেস কোর্স, এটা ইয়ে ছিল, রেস কোর্সের ফিল্ড ছিল। তো ব্যাটল ফিল্ডে অ্যাজ ওয়েল অ্যাজ ট্রান্সপোর্টেশনে, তোমরা যদি আগেকার আমলের মুভি টুবি দেখো কখনো, দেখবা যে ওই সময়কার রাজা রানীরা কিসে করে যাওয়া আসা করতেছে, বা এখনো দেখো যে ব্রিটেনের রাজা রানীরা কিন্তু এই ঘোড়ার গাড়িতে করে যাওয়া আসা করে। দেখেছো কখনো? জি সো ম্যাম। এইখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে কোথা থেকে এই শব্দটা আসলো। এই যে কারিকেল, কারিকেলে দেখো দুইটা হুইল থাকে, এই দুইটা হুইল দিয়ে যখন যাওয়া আসা করে তখন তোমরা এই রাস্তাটা দেখতে পাচ্ছো, এই যে একটা ট্র্যাক তৈরি হচ্ছে, দেখো দুইটা হুইল দিয়ে যাওয়ার জন্য এই যে একটা ট্র্যাক তৈরি হচ্ছে, কি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছো তোমরা? জি ম্যাম। ইয়েস এই ম্যাম। যে ট্র্যাক তৈরি হচ্ছে দুইটা হুইল দিয়ে যাওয়ার কারণে,
রিক্সাতে কয়টা হুইল থাকে? রিক্সাতে কিন্তু তিনটা হুইল থাকে, তাই না? আর এখানে দেখো দুইটা হুইল থাকবে, দুইটা হুইল থাকবে, এবং সামনের যেটা থাকে সেটা হচ্ছে ঘোড়া। তো এই যে দুইটা হুইলের কারণে যে একটা ট্র্যাক তৈরি হয়, এই ট্র্যাকটাকে আসলে অ্যাডাপ্ট করেছে যারা এডুকেশনিস্ট যারা ছিল, তারা এই টার্মিনোলজিটাকে অ্যাডাপ্ট করলো কি, অ্যাজ এ স্টাডি ট্র্যাক। এখন তুমি তুমি বুঝতে পারবা যে কেন এই আহ, দুইটা ট্র্যাকই আমাদের জন্য দরকার। এই স্টাডি ট্র্যাক বলতে দুইটা ট্র্যাকই কেন বলা হয়েছে, বিকজ আমরা দুই মানে বোথ অফ উই, মানে স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ টিচার, আমাদের দুইজনকেই কিন্তু এই ট্র্যাকের ভিতর দিয়ে ট্রাভেল করতে হবে। ওই যে একটু আগে যে কথাটা বলে আসলাম সেটা হচ্ছে যে আমার হাতে যদি একটা কারিকুলাম না থাকে, বিং এ টিচার, আমি তো জানতে পারবো না যে আসলে আমার স্টুডেন্টকে কি কি পড়াতে হবে, কোথা থেকে কতটুকু পড়াতে হবে। ঠিক একইভাবে তোমার হাতে যদি একটা কারিকুলাম থাকে, তাহলে কোনো সময় যদি টিচার ট্র্যাকের বাইরে চলে যায়, তুমি কিন্তু সেটা ধরায় দিতে পারবা যে না, এটা তো আমার কারিকুলামে নাই, তাহলে কেন, হোয়াই শুড আই স্টাডি দিস থিংস, অ্যাজ বিকজ ইট ইজ নট উইদিন মাই কারিকুলাম, এটা আমার কারিকুলামের ভিতরে নাই। তো এইখান থেকে আসলে এই কারিকুল থেকে এই কারিকুলামটা এসেছিল। আসলে মূল কথা হচ্ছে এটা একটা স্টাডি ট্র্যাক যেখান দিয়ে আমরা সবাই ট্রাভেল করব। কেউ কেউ আবার কোনো কোনো এডুকেশনিস্ট এটাকে এইভাবেও বলেছে যে কারিকুলামটা অনেকটা একটা মেশিনের মতো, লাইক তোমরা যখন ফার্স্ট এই যে দেখো লার্নার, তোমরা নোভিস মাত্র যখন মেডিকেল কলেজে ঢুকবা, তখন যে একটা কারিকুলাম নামক মেশিন থাকবে, ইউ আর সামথিং লাইক র মেটেরিয়ালস। দেখো যে কোনো জিনিস তোমরা যারা আহ, মেয়েরা অনেকে রান্না টান্না পারো, দেখো যে আমরা একটা জিনিস, যখন আমি রান্না নিয়ে বলতেছি, তুমি অন্য কিছু দিয়েও এক্সাম্পলটা দিতে পারো, যে যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে আমাদের প্রথমে কি লাগে, কিছু র মেটেরিয়ালস থাকে, প্রথমেই তো ওই ফিনিশড প্রোডাক্টটা আমরা পাই না, তাই না? তো র মেটেরিয়ালসটা আইদার কোনো একটা মেশিনের ভিতরে আমরা দিয়ে দেই, তো মেশিনে দেওয়ার পরে কিন্তু এটা একটা ফিনিশড প্রোডাক্ট হিসেবে বের হয়ে আসে। তো তোমাদের ব্যাপারটাও কিন্তু সেরকমই হবে যে এই কারিকুলাম নামক মেশিনের ভিতরে আমরা তোমাদেরকে দিয়ে দিব, এই কারিকুলাম নামক মেশিনের ভিতরে এই 5 বছর ধরে তোমরা ঘুরপাক খেতে খেতে আলটিমেটলি যে ফিনিশ প্রোডাক্ট হিসেবে বের হয়ে আসবা। দ্যাট ইস, দ্যাট ফিনিশ প্রোডাক্ট কি, দ্যাট ফিনিশ প্রোডাক্ট হচ্ছে যে তোমরা একটা এমবিবিএস সার্টিফিকেট সহ মেডিকেল গ্রাজুয়েট হিসেবে তোমরা বের হয়ে আসবা। তো এটা আমি তোমাদেরকে একটু কারিকুলাম সম্পর্কে জাস্ট একটা ওভারভিউ দিলাম। এখন দেখো একটা কারিকুলাম তাহলে কি, কারিকুলাম আমি বললাম যে একটা স্টুডেন্টের লাইফে অ্যাসেসমেন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আর অ্যাকর্ডিং টু কারিকুলাম আমরা টিচাররা আমাদের লেসন প্ল্যান তৈরি করি, টিচিং লার্নিং সেশনগুলো কেমন হবে এগুলো ডিসিশন নেই। বাট যে কোনো একটা ইনস্টিটিউশনের জন্য বা যে কোনো একটা কোর্সের জন্য, অ্যাজ ফর এক্সাম্পল নাও ইউ আর স্টাডিং ইন এমবিবিএস কোর্স, তো এই কোর্সের হার্ট হচ্ছে কারিকুলাম থাকতে হবে। যে কোনো কোর্সে যখন তুমি এনরোল হবা, সেই কোর্সের ভিতরে একটা ডিফাইন্ড কারিকুলাম থাকতে হবে, যে এখানে কি কিভাবে আমরা আগাবো, স্টেপ বাই স্টেপ কিভাবে আগাবো। তো আমরা যে এখন যে কারিকুলামটা ফলো করছি, মানে যে কারিকুলামটা তোমরা ফলো করবে, এই কারিকুলামটা আহ দেখা যায় প্রতি 5-6 বছর পর পর সাধারণত কারিকুলাম রিভিউ হয়, রিভিউ হয়ে 10 বছর পর পর যে ওটা ফাইনালাইজ হয়। তো আমাদের 2012-তে যে কারিকুলামটা ছিল সেইটা চেঞ্জ হয়ে 2021 সালে যে নতুন কারিকুলাম যেটা নিয়ে আসলো, এই কারিকুলামটা এইটাই এখন তোমরা ফলো করবে। তোমরা কি বুঝতে পেরেছো? তো আমি এই কারিকুলামের যে একটা সফট কপি, তোমরা এই যে আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের যে ওয়েবসাইট আছে ওখানে যাবা, যে তোমরা দেখবা তোমাদের ফার্স্ট পেজে কি কি সাবজেক্ট আছে, কয় ঘন্টা কি, ইত্যাদি ইত্যাদি, অ্যাটলিস্ট লার্নিং অবজেক্টিভ গুলো একটু দেখে রাখবা। ওকে, তো আমরা এই কারিকুলামটা ফলো করব। এখন কি একটু বুঝতে পারছো তোমরা কারিকুলাম কি? জি ম্যাম। জি ম্যাম। ইয়েস ম্যাম। তাহলে ইয়েস ম্যাম। কিছু বেসিক ইনফরমেশন এমবিবিএস কোর্স সম্পর্কে এই কারিকুলামে লেখা আছে, দেখবা যে প্রথম পাতাতেই লেখা থাকবে, সেটা হচ্ছে যে এই কোর্সটার আসলে নাম কি। এটা কিন্তু একটা ব্যাচেলর ডিগ্রি, তোমরা তো সেটা জানো, তাই না? তাহলে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি, একই সাথে দুইটা ব্যাচেলর ডিগ্রি তোমরা নিচ্ছ। এখানে আমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, এটার কোর্স ডিউরেশন কতটুকু, 5 ইয়ার্স, ফলোড বাই 1 বছরের এখানে একটা লগ বুক বেসড ম্যান্ডেটরি ইন্টার্নশিপ প্রোগ্রাম থাকবে তোমাদের। এটা হচ্ছে একদম বেসিক কিছু ইনফরমেশন। তো প্রত্যেকটা জিনিসে দেখো তোমাদের এক সময় নিশ্চয়ই তোমরা যখন স্কুলে পড়েছো, তোমাদের কারো কারো নিশ্চয় গোল ছিল যে ইউ আর গোয়িং টু বি এ ডক্টর ইন ফিউচার, তাই না?
তোমাদের নিশ্চয়ই কারো কারো গোল ছিল ছিল নাকি ছিল না, জি ম্যাম। নাকি ছিল। অলস Yes, ছিল। yes. ছিল, তাই না? কারো কারো তো অবশ্যই ছিল, গোল ছিল। আমাদের, আমরা যখন স্কুলে পড়ি তখন এইম ইন লাইফ, এই রচনা লিখতে বললে সবাই আমরা খালি ডাক্তার লিখতাম। এখন তো অনেক অনেক রকম প্রফেশন আছে, তো সবাইকে ডাক্তার লেখার দরকার নাই। তো দেখো, যে কোনো গোল যদি তুমি অ্যাচিভ করতে চাও, তাহলে কি তুমি ওভারনাইট সেটা অ্যাচিভ করতে পারবা? পারবা না, কিন্তু তোমাকে স্টেপ বাই স্টেপ কিন্তু আগাতে হবে। আমি তোমাদের অনেকেরই অনেক কাহিনী পড়ি বা অনেক সময় শুনি, ফেসবুকে দেখি যে তোমরা লিখেছো যে যারা অনেক সময় সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছো তারা অনেক অনেক ডিপ্রেশনে ভুগেছো। তার মানে তোমরা হয়তো বা তোমাদের গোল ছিল এটা, তুমি সেটা অ্যাচিভ করতে পারো নাই, হয়তো বা তোমরা একটু হোঁচট খেয়েছো। তো আসলে যে কোনো জিনিস, গোল কিন্তু একবারে অন এ সাডেন যে অ্যাচিভ করা যায় না, স্টেপ বাই স্টেপ আগাতে হয়। তো আমরা যদি সেটার কথা চিন্তা করি, তাহলে তোমাদের গোল কি এখন? তোমাদের গোল কি, মানে রাইট নাও তোমাদের গোল কি এই মুহূর্তে? এমবিবিএস। এমবিবিএস পাশ করা। এমবিবিএস পাশ করে তাহলে মেডিকেল গ্রাজুয়েট হওয়া, ডাক্তার হওয়া, তাই তো? এটাই তো তোমাদের সবচেয়ে বড় গোল এই রাইট এট দিস মোমেন্ট, তাই না? তার মানে ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর, ইউ ওয়ান্ট টু বি এ গুড ডক্টর, তোমরা ভালো ডাক্তার হতে চাও। কিন্তু এই দেখো, এই ডাক্তার হওয়ার জন্য তোমাকে এই সিঁড়ি পার করতে হবে। 4টা ফেজ আছে, জানো কি? জানতা কি এটা? জানতা না, তাই জি না? ম্যাম। জানতা? জি ম্যাম, জানতাম। জি ম্যাম। জি ম্যাম, প্রফ। হ্যাঁ, 4টা ফেজ আছে। এই তো, তোমরা তো দেখি অনেক ভালো জানো, অনেক কিছুই তো জানো, ভেরি গুড। তো এটা তো তোমরা জানতা, তার মানে এখন তাহলে তোমরা কোন ফেজে আছো এখন? ফার্স্ট ফেজ ফেজ। ওয়ান। ফার্স্ট ফেজ, ফার্স্ট ফেজ ফেজ। ওয়ানে, তাই না? তার মানে মাত্র তোমরা কিন্তু সিঁড়ির একদম নিচ ধাপে, যদি আমরা এটাকে একটা সিঁড়ি মনে করি, যে আলটিমেটলি ফেজ 1 2 3 4 করে, মানে এই ফিফথ ফিফথ ফেজ মানে কি, এখানে তোমরা যে ডাক্তার হয়ে যাচ্ছ। ফেজ 4 ফাইনাল পরীক্ষা, যেটাকে আমরা বলে থাকি ফাইনাল প্রফ এক্সাম, এটা দেওয়ার মাধ্যমে পাশ করে গেলে তোমরা ডাক্তার হয়ে যাচ্ছ, মানে তোমরা তোমাদের ডেজায়ার্ড গোলে পৌঁছায় যাচ্ছ। বাট তোমাদের স্টার্টিংটা কোথা থেকে হলো? ফেজ 1 থেকে। তার ফেজ 1 হচ্ছে তোমাদের স্টার্টিং পয়েন্ট। সো নাও ইউ আর ইন ফেজ 1, ফেজ 1-এ আছো তোমরা। এখন আমি তোমাদেরকে এই কারিকুলামের একটা পার্ট দেখাচ্ছি। এই যে বললাম যে আমরা 4টা ফেজে ভাগ করেছি, মানে এমবিবিএস কোর্স ইজ ডিভাইডেড ইন্টু 4 ফেজেস। এই 4টা ফেজ দেখো, ফেজ 1 2 3 4। তাহলে কোন ফেজের ডিউরেশন কত লেখা আছে, কোন ফেজের আন্ডারে কি কি সাবজেক্ট পড়বা সেটা লেখা আছে। এটা জাস্ট একটা ব্রিফ, বাট প্রত্যেকটা সাবজেক্টের ভিতরে আবার যখন তুমি যাবা এন্ট্রি নিবা, দেখবা প্রত্যেকটা সাবজেক্টে আবার ইন ডিটেলস সবকিছু লেখা আছে। এই যে তুমি ফার্স্ট ইয়ার, তার মানে ফার্স্ট ফেজে এখন আছো, তোমাকে কি কি সাবজেক্ট পড়তে হবে বলো তো? অ্যানাটমি, ফিজিওলজি ফিজিওলজি, আর বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি। হ্যাঁ, সেটাই। যে আমরা জানি যে এখানে আমাদের 3টা সাবজেক্ট, তাহলে 1.5 ইয়ার এটার ডিউরেশন। এবং এই ফেজ 1 শেষ হবে কিসের মাধ্যমে? ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস এক্সামের মাধ্যমে। এটাও তোমরা মোটামুটি জানো। ওকে, তাহলে তোমরা এখন এই ফেজ 1-এ আছো, এখানে অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি পড়তে হয়। তো আমি আজকে বায়োকেমিস্ট্রিকে একটু হাইলাইট করার চেষ্টা করব। সো ওয়েলকাম টু বায়োকেমিস্ট্রি, দ্য কেমিস্ট্রি অফ লাইফ। তোমরা জানো তো, তাই না? বায়োজ মানে কি বলো তো? জীবন। জীবজ। লাইফ। ইয়েস, লাইফ। বায়োজ মানে হচ্ছে লাইফ, বায়োজ হচ্ছে লাইফ। বায়ো আর কেমিস্ট্রি মিন্স, হুম, কেমিস্ট্রি মিন্স জানো? রসায়ন। 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 কিন্তু কেমিস্ট্রি নাম শুনলে কি বোঝা যায় না? দ্য কেমিক্যাল রিয়াকশন। সো বায়োকেমিস্ট্রি অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস, এটাকে কেমিস্ট্রি অফ লাইফ কেন বলা হয়? এই বায়োকেমিস্ট্রির ভিতরেই ডেফিনিশন রয়ে গেছে, অল দ্য কেমিক্যাল রিয়াকশন দ্যাট হ্যাপেনিং উইদিন ইউর বডি, or all the chemical reaction that happening উইদিন এ লিভিং বিং। একটা জীবন্ত কোনো কিছুর ভিতরে যা কিছু কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, দ্যাট ইনক্লুডস বায়োকেমিস্ট্রি। তো এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা দেখবা যে যত বায়োকেমিস্ট্রি, আমি পরে যখন তোমাদের আস্তে আস্তে যাবো তখন তো বোঝাবো যে যত বায়োকেমিস্ট্রি ভালো বুঝবে, কোরিলেট করবে, তত ভালো সে মেডিসিন ভালো বুঝতে পারবে। আচ্ছা দেখো, আমি আর কিছু তোমাদের এখন এই ফেজ 1-এ আমরা আছি। আমি যেহেতু বায়োকেমিস্ট্রির টিচার, আমি বায়োকেমিস্ট্রির উপরেই ফোকাস করব। তো আমাদের এই ফেজ 1-এর কিছু কমন ইনফরমেশন দিব আমি আজকে তোমাদেরকে। তার ভিতরে দেখো, এই
ফেজ ওয়ানে যে তিনটা সাবজেক্ট আছে, এই তিনটা সাবজেক্টকেই আবার তিনটা টার্মে ডিভাইড করা হয়েছে। এটা কি জানতা তোমরা? তোমাদের জি তিনটা মিস। টার্ম জি পরীক্ষা মিস। থাকবে। জি মিস। ইয়েস ইয়েস ম্যাম। মিস। ভেরি গুড, তোমরা এগুলো সব জেনে ফেলছো? তোমরা কি বিভিন্ন কোর্স করতেছো বিভিন্ন জায়গায়? আচ্ছা, তোমরা এখন অনেক না অ্যাডভান্স। মিস। না না, ম্যাডাম, কোনো আগে কোর্স আমি করিনি। হ্যাঁ, সিনিয়রদের থেকে তোমরা ওই যে টুকটাক যা তোমাদের সিনিয়র জানতে পেরেছি। সিনিয়র আপুদের কাছ থেকে শোনাচ্ছ, তাই তো? সিনিয়র আপু বা ভাইয়াদের কাছ থেকে শোনাচ্ছ। জি ম্যাডাম। আমি অলরেডি জি। এটা বলে ফেলেছি যে তোমাদের টোটাল ডিউরেশন কত, 1.5 ইয়ার হবে, এবং তোমরা এটা শেষ হবে হচ্ছে ফার্স্ট প্রফেশনাল এক্সামের মাধ্যমে। এখন আসো দেখো, আমাদের এই যে বললাম যে আমরা ছয়টা, আমরা হচ্ছে তিনটা টার্মে ভাগ করেছি। এই তিনটা টার্মের ভিতরে আবার ছয়টা, দেয়ার আর 6 কার্ডস দ্যাট ইজ ইনক্লুডেড উইদিন দিস 3 টার্ম। তাহলে বুঝতে পেরেছো যে প্রত্যেকটা টার্মের আন্ডারে কিন্তু দুইটা দুইটা করে কার্ড থাকবে। দুইটা করে কার্ড, যেমন আমাদের এরকম তুমি ফিজিওলজিতেও যে দেখবা যে ফার্স্ট টার্মে ওদের এরকম দুইটা কার্ড থাকবে। অ্যানাটমিতেও দেখবা যে ওদের এই ফার্স্ট টার্ম ওদের দুইটা এরকম কার্ড নিয়ে একটা ফার্স্ট টার্ম। তো আমি ওই যে আগে এর আগেই তোমাদেরকে বলেছি যে আমি বায়োকেমিস্ট্রি টিচার, আমি বায়োকেমিস্ট্রিকে হাইলাইট করব। দেখো, আমাদের ফার্স্ট যে কার্ডটা তোমরা পাবা সেটার নাম বায়োফিজিক্স বায়োমলিকুল, তারপরে ফুড নিউট্রিশন ভিটামিন মিনারেল। এইটা এই প্রতিটা জিনিস এই বায়োফিজিক্স বায়োমলিকুল এর আন্ডারে দেখবে অনেকগুলো আইটেম থাকবে। সেই আইটেমগুলো কমপ্লিট করবা, ফলোড বাই এ কার্ড ফাইনাল এক্সাম। তারপরে তোমাকে কার্ড ফাইনাল এক্সাম শেষ করতে হবে। তারপরে তুমি সেকেন্ডটা এরকম কমপ্লিট করবা, এর আন্ডারে কতগুলো আইটেম থাকবে আমি একটু পরে দেখাচ্ছি। সেটা কমপ্লিট করে তারপরে লাস্টে যেটা হবে সেটা হচ্ছে তোমার টার্ম ফাইনাল পরীক্ষা। ওকে, এরকম করতে করতে তোমার এই তিনটা টার্ম ফাইনাল পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, তারপরে যে কিন্তু তুমি ফাইনালি প্রফ এক্সামে বসতে পারবা। কিন্তু এইখানের কোনো একটাও যদি তোমার বাদ থেকে যায়, তাহলে ইউ ইউ আর নট অ্যালাউড টু সিট ইন দা ফার্স্ট প্রফেশনাল এক্সাম। ম্যাম, বলো। আইটেম কয়টা হয় এক একটা কার্ডে? এক একটা কার্ডে এটা ডিপেন্ড করে লেন্থ অফ কার্ডের উপরে। এখন ওই কার্ডের ভিতরে কন্টেন্ট কতগুলো আছে আর আমি তোমাদেরকে দেখাবো, প্রত্যেকটাই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। প্রতিটা জিনিস যখনই তোমরা ক্লাস শুরু করবা, তুমি যে এই অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি প্রত্যেকটা জায়গা থেকে এরকম কার্ডের একটা ব্রোশিয়ার তোমাদেরকে দিয়ে দিব। সেটার ভিতরে কার্ড নাম্বার 1 এর আন্ডারে কতগুলো আইটেম আছে, কার্ড নাম্বার 2 এর আন্ডারে কতগুলো, সব তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আমি শুধু জাস্ট ব্রিফ মানে একদম সুপারফিশিয়াল জিনিস, উপরের জিনিসগুলো বলে যাচ্ছি। ওকে, তো এই দেখো এখানে বায়োমলিকুলস আর এটা হচ্ছে জেনেটিক্স। এইটা নিয়ে একসময় আমার একটা পেজ আমি খুলেছিলাম কোভিডের সময়, যখন আমি স্টুডেন্টদেরকে অনলাইনে পড়াতাম। বাট এই যে মাঝে তোমাদের যে একটা স্টুডেন্টদের আন্দোলন হলো, সেই আন্দোলনের সময় এটা আমি তোমাদের সাথে একটু সাথে ছিলাম, ওটাকে রেড করে দিয়েছিলাম। ওই জন্য এটা আমার এটা বন্ধ করে দিয়েছে আমার এই পেজটা। ওকে, নো প্রবলেম, আই এম হ্যাপি ফর দ্যাট, যে অ্যাটলিস্ট আমি স্টুডেন্টদের সাথে থাকতে পেরেছি। তো ওই এইরকম রেড মার্কের জন্য আমি এটা রেড মার্ক হয়ে গেছে। ওকে, তো নাও আই হ্যাভ এ অ্যানাদার পেজ। তোমরা বোধহয় দেখেছো, তোমরা আমার এই পেজের মাধ্যমে অনেকে হয়তো বা ইনফরমেশন পেয়েছো যে আজকে সেশনটা হবে। ওকে, তো তোমরা যদি পারো তাহলে এই আমার এই পেজে তোমরা আহ ইয়ে হবে, অ্যাড হবা। এই জন্য অ্যাড হতে বলছি যে ওখানে আমি টাইম টু টাইম প্রচুর কন্টেন্ট দেই। প্লাস আমি চাই এটার সাথে সাথে আমি আবার একটা গ্রুপও খুলেছি। আমি যখন দেখলাম ওই পেজ থেকে আমি বিভিন্ন কন্টেন্ট দিচ্ছিলাম, তোমরা শুধু আনসার দিচ্ছিলা, হয়তো মাল্টিপল ট্রু ফলস অথবা সিঙ্গেল বেসড প্রবলেম বেসড কোশ্চেন, এগুলো আমি দিতাম, তো তোমরা শুধু আনসার দিতা, বাট ওইখানে তোমরা ইন্টারাকশন করছিলা না। এই জন্য পরবর্তীতে এটা এই সিম্পলিফাইড বায়োকেমিস্ট্রি নাম দিয়ে আবার আমরা একটা গ্রুপও করেছি, যাতে তোমরা একটু ইন্টারেক্টিভ হও, তোমরা যেন ইন্টারাকশন করো একজন আরেকজনের সাথে। আমি সব সময় চাইবো যে তোমরা কোশ্চেন করবা, তোমরা তোমাদের ভিতর থেকে কেউ না কেউ ট্রাই করবা ফার্স্টে আনসার দেয়ার। যখন তোমরা পারবা না, তখন ওখানে আমাদের পুল অফ টিচার আছে, তারাও আগে আসবে, বা তোমাদের সিনিয়র ভাইরা যারা আছেন, বোনরা যারা আছেন, তারা আগে আসবে। ওকে, এইবার আসো আমি দেখাচ্ছি। এই যে তুমি জানতে চাচ্ছিলা যে একটা কার্ডে কতগুলো আইটেম থাকে, এইটা আমি 1 নাম্বার কার্ডে দেখাচ্ছি। এই জিনিসটা তোমাদের দেওয়া থাকবে হচ্ছে কারিকুলামের ভিতরে। প্রত্যেকটা কার্ডের এরকম কিছু লার্নিং অবজেক্টিভ থাকবে। দেখো তার ভিতরে কোর কন্টেন্ট কি কি জিনিস তোমাদেরকে জানতেই হবে, এবং সেইগুলোর লার্নিং অবজেক্টিভ মানে এইগুলো থেকে আসলে তুমি কি কি শিখবা, সেই সব কিছু এই আমাদের কারিকুলামে লিখে দেওয়া আছে। তার সাথে টিচিং আওয়ার, লেকচার কতটুকু হবে, টিউটোরিয়াল কতটুকু হবে, প্র্যাকটিক্যাল, এবং টোটাল টিচিং আওয়ার কত হবে, সবকিছু দেওয়া আছে। এটা তো জাস্ট কি বলে যে ফ্রন্ট পেজ, ভিতরে ডিটেলসে দেওয়া আছে।
এইটা একটা কার্ড গেল। দেখো এই কার্ডের আন্ডারে যে একজন তোমরা কেউ জানতে চাচ্ছিলা যে কয়টা আইটেম থাকবে, দেখো এই 1 নাম্বার কার্ড বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকুলার আন্ডারে কিন্তু 7টা আইটেম। তারপরে এই প্রত্যেকটা আইটেম তোমাদেরকে শেষ করতে হবে। এই যে মার্কস হচ্ছে প্রত্যেকটা আইটেমের জন্য 10 মার্ক। আমাদের এখানে সবকিছুতে 60% মার্ক পেলে পাস করতে, মানে 60% মার্ক পেয়ে পাস করতে হয় আর কি। তো 10-10-এর ভিতরে 60% কত হলে তাহলে তোমার পাস হবে বলো তো? 10-এর ছয়। ভিতরে কত পেলে পাস? ঠিক। 6, 6 হলে Six. পাস, তাই না? তো 6 না পেলে কিন্তু তোমার পাস হবে না। Okay? কেন বলতেছি একটু পরে বুঝতে পারবা। এরপরের পরের যে আইটেমটা আমি একটা করে, সরি, এর পরের যে কার্ডটা আমি একটা করে টার্ম দেখাই দিব। এর পরের আমি বলেছিলাম যে দুইটা দুইটা করে কার্ড নিয়ে একটা করে টার্ম। এর পরের কার্ডটাই হচ্ছে 2 নাম্বার কার্ডটাই হচ্ছে ফুড নিউট্রিশন ভিটামিন মিনারেলস। এটার আন্ডারে দেখো ওইখানে আমরা কতগুলো আইটেম পেয়েছিলাম, আগের কার্ডে কতগুলো আইটেম পেয়েছিলাম? 7টা। 7টা। দেখো 7টা এখানে আইটেম। ওই যে বললাম যে অ্যাকর্ডিং টু কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু ফুড নিউট্রিশনে যেহেতু কন্টেন্ট কম, এই জন্য এখানে 5টা আইটেম, মাত্র 5টা আইটেম দিতে হবে তোমাকে। ওকে, সো ইট উইল ভ্যারি ফ্রম কার্ড টু কার্ড। তো নাম্বার অফ আইটেম উইল ভ্যারি ফ্রম কার্ড টু কার্ড, কিন্তু সব জায়গায় পাস মার্ক সেমই থাকবে, মানে 60% মার্ক পেয়ে তোমাকে পাস করতে হবে। ওকে, এখন আমি ওই যে যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট সিস্টেম। তোমরা নিশ্চয়ই অনেক এগার জানতে যে অ্যাসেসমেন্ট সিস্টেমটা কেমন। এই যে তোমাদের একটু আগে দেখালাম সেটা হচ্ছে যে টার্ম ফাইনাল। টার্ম ফাইনাল হতে গেলে তার আগে তোমাকে 2টা কার্ড শেষ করতে হবে। সেই 2টা কার্ডের ভিতরে আবার আছে আইটেম। এই সমস্ত পরীক্ষাগুলোকে আমরা বলে থাকি ফর্মেটিভ এক্সাম। ওকে, তার মানে আইটেম, কার্ড, টার্ম, অল দিস এক্সাম আর ইনক্লুডেড অ্যাজ ইন্ট্রাফেজ অর ফর্মেটিভ এক্সাম। আচ্ছা, তোমরা নিজেরাই একটু গুগলে সার্চ দাও ফর্মেটিভ মানে কি, আমাকে বলো ফর্মেটিভ মানে কি। পেয়েছো? গঠনমূলক ম্যাডাম। গঠনমূলক। এই তো গঠনমূলক, তার মানে কি এই ফর্মেটিভ এক্সামগুলো আমরা আসলে কেন নেই? তোমাদেরকে গঠন করার জন্য। গঠন করে কোথায় নিয়ে যাচ্ছি? গঠন করে কোন দিকে আগায় নিয়ে যাচ্ছি? ফর দিস সামেটিভ এক্সাম, মানে তোমাকে তো আসলে, তুমি তো আসছো একটার পর একটা ফেজ অতিক্রম করবা, মানে একটা 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 করে সিঁড়ি, একটা স্টেপ বাই স্টেপ তুমি সিঁড়ি অতিক্রম করবা। ঠিক আছে, তাহলে এই স্টেপটা তোমাকে পার করতে গেলে তুমি কিভাবে এই স্টেপটা পার করবা তুমি তো জানো না। তাহলে তোমার ফার্স্ট প্রফ এক্সামের আগে তোমাকে যে প্রিপেয়ার করা, গঠন করা, তৈরি করা, কনস্ট্রাক্ট করা, একটা ছাঁচের ভিতরে ফেলে তোমাকে যে তৈরি করা, সেই এক্সামগুলো হচ্ছে ফর্মেটিভ এক্সাম। মানে ফরম্যাট করা, তোমাকে ঠিকঠাক করা, প্রপার ওয়েতে নিয়ে যাওয়া, গাইড দিয়ে। এই ফর্মেটিভ এক্সামের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ফিডব্যাক। কারণ এই সমস্ত পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তুমি কিন্তু ফিডব্যাক গুলো পেয়ে যাবা। তুমি যদি আইটেম দিতে যাও, দিয়ে যদি তোমার কোনো ডেফিসিয়েন্সি থাকে, দেখবা যে তোমার টিচার কি করবে, আইটেম নেওয়ার সময় তোমাকে ফিরায় দিবে, বলবে যে তুমি আরেকটু পড়ে আসো। তাহলে তুমি ফিডব্যাক পেয়ে গেলে না? তুমি তো একটা ফিডব্যাক পেয়ে গেলে যে তাহলে আপ টু দা মার্ক যে পর্যন্ত পড়লে তুমি এই you are capable to appear in the item exam, you are not, মানে you are not prepared up to that level। তুমি ততটুকু পর্যন্ত প্রিপেয়ার্ড এখনো হও নাই। আবার তুমি দেখবা যে এই আইটেম সবগুলো তুমি শেষ না করতে পারলে ইউ উইল নট বি এলিজিবল ফর গিভিং দ্য কার্ড ফাইনাল এক্সাম। তাহলে এই প্রতিটা স্টেপে স্টেপেই কিন্তু তুমি যে একটা করে ফিডব্যাক পেয়ে যাচ্ছ। তারপরে এই কার্ড ফাইনাল যখন দিবা, একটা রিটেন রিটেন এক্সাম হবে, সেখানে যেও দেখবা যে ওখানে কিভাবে কোশ্চেনের আনসার করতে হয়। প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে স্টেপ বাই স্টেপ তুমি শিখবা। এই প্রতিটা জিনিস হচ্ছে তোমার শেখার সময়। তার মানে তুমি গঠন করতেছো, এই সময় তোমাকে গঠন করতেছো বা প্রিপেয়ার করতেছো। ইউ আর জাস্ট প্রিপেয়ারিং ইউর সেলফ ফর গেটিং বিগার সামথিং, লাইক ইউ আর প্রিপেয়ারিং ইউর সেলফ ফর অ্যাপিয়ারিং ইন দ্য প্রফেশনাল এক্সাম। দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রফেশনাল এক্সাম। তাহলে ফেজ ওয়ানের শেষে যে আমার এই প্রফেশনাল এক্সাম হয়। হ্যাঁ, বুঝতে পেরেছো এটা কেন এটা ফর্মেটিভ এক্সাম বলি আর কেন এটা জি ম্যাডাম। মানে তোমার ফেস শেষ হয়ে গেল, সামেশন করে ফেললা তুমি। এখন এই ফর্মেটিভ এক্সাম গুলো করার সময় আমরা এই সবগুলো জিনিস কনসিডারেশনে নিয়ে আসবো, যে সে কি আইটেম ক্লিয়ার করেছে, সে কি কার্ড ক্লিয়ার করেছে,
তারপরে তারপরেই আসবে সে কি টার্ম ক্লিয়ার করেছে, প্লাস তার ক্লাস অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার আছে। তোমরা হয়তো জানো যে মেডিকেল কলেজগুলোতে 75% ক্লাস অ্যাটেন্ডেন্স লাগে। সো ক্লাস অ্যাটেন্ডেন্স ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে, মানে লেকচারে, প্র্যাকটিক্যালে, টিউটোরিয়ালে সবকিছুতে আলাদা আলাদা ভাবে তোমার 75% ক্লাস অ্যাটেন্ডেন্স থাকতে হবে। তাহলে সবগুলো যদি ঠিকঠাক মতো থাকে, দেন ইউ আর এলিজেবল টু সিট ফর দ্য প্রফেশনাল এক্সাম। ওকে, এইটুকু পর্যন্ত ঠিক আছে, বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। জি মিস। এই দেখো আমি এইবার আরেক ইয়েস ম্যাম। দেখাই দিচ্ছি যে এই যে আমি বলেছিলাম যে আমরা 3টা টার্মে ভাগ করেছি। কিভাবে 3টা টার্মে ভাগ করলাম? তুমি বায়োফিজিক্স, বায়োমলিকুলার আর ফুড নিউট্রিশন এটা শেষ করলা। তোমার এই শেষ হবে হচ্ছে টার্ম ফাইনাল এক্সাম দিয়ে। তারপরে এই ডাইজেশন, অ্যাবজর্পশন, বডি ফ্লুইড 3 এবং 4 নাম্বার কার্ড যখন তোমার শেষ হবে, এটা এটা শেষ হবে হচ্ছে টার্ম ফাইনাল 2 দিয়ে। আর এই 5 এবং 6 আমাদের এখন যারা সেকেন্ড ইয়ারে আছে আর দিন ওমেন্স মেডিকেল কলেজে, ওদের যেমন এই ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এটা চলতেছে, এইটার কার্ড ফাইনাল শেষ হবে। তারপরে এই মলিকুলার বায়োলজি এই দুটো শেষ হওয়ার পরে ওরা থার্ড টার্ম ফাইনালের জন্য বসবে। কোনো কোনো মেডিকেল কলেজে এখনো কেউ কেউ বোধহয় এটা দিচ্ছে টার্ম ফাইনাল, সরি, কার্ড ফাইনাল বোধহয় দিচ্ছে, এখনো শেষ হয়নি। বা অনেকেরই দেখলাম, শুনলাম যে সেকেন্ড টার্ম ফাইনাল, যেমন মুগদাতে আমি শুনছিলাম যে ওদের সেকেন্ড টার্ম ফাইনাল মাত্র বোধহয় শেষ হলো, ওরা এখনো 5 নাম্বারটা শুরু করতে পারে না। আহ তো এইভাবে করে একটার পর একটা তোমরা এখন বুঝতে পেরেছো যে এই তোমাদের কারো একজনের এইটা ওপেন আছে, তোমরা বন্ধ করে দাও, মিউট করে নাও। ও মিউট করছে মেবি ম্যাম। আচ্ছা ঠিক আছে, শুনুন। তো এইটুকু পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পেরেছো? জি ম্যাম। কিভাবে আমরা ভাগ ইয়েস করলাম? ম্যাম। ছয়টা কিভাবে দেখবা যে অ্যানাটমিতেও ভাগ করা আছে, ফিজিওলজিতেও ভাগ করা আছে একইভাবে। এখন লাস্টে যে আমরা এই যে বললাম যে তুমি তোমাকে ফরম্যাটিং করতেছো, তোমাকে গঠন করতেছো, কনস্ট্রাক্ট করতেছো, করে লাস্ট কি কি দিয়ে শেষ হবে একদম? স্পেস হচ্ছে এমবিবিএস কোর্সে ফার্স্ট প্রফেশনাল এক্সাম। এখানে যে এই ফার্স্ট ফেজ উইল বি এন্ড বাই সিটিং ফার্স্ট প্রফেশনাল এক্সাম। এখানে আমি হলো এই যে তোমরা এতদিন ফর্মেটিভ এক্সাম দিয়ে আসছিলা, সেই ফর্মেটিভ এক্সাম থেকে আসলে আমরা 20% মার্কস অ্যাড করি। প্রত্যেকটার জন্য, প্রত্যেক পেপারের জন্য 10 10%। এই যে এখানে লিখেই দিয়েছি যে 10% ফর ইচ পেপার। এই জিনিসগুলো আমি এত ডিটেলসে যাব না, জাস্ট একটু বলে যাচ্ছি। এটা তোমরা পরীক্ষা দিতে দিতে বুঝে যাবা যে আসলে কি, প্র্যাকটিক্যালি যখন যাবা। তো আমাদের পেপার 1-এ আমার গ্রুপ, আবার পেপার 1-এ আবার 2টা ভাগ আছে, গ্রুপ এ, গ্রুপ বি। পেপার 2-তে আবার গ্রুপ এ, গ্রুপ বি, এরকম ভাগ আছে। এই যে আমরা যে 6টা কার্ড ভাগ করেছি, সেই 6টা কার্ডের ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে আবার আমরা পেপার 1 এবং পেপার 2, যেটা তোমরা রিটেন পরীক্ষা যখন ফেস করবা তখন এই জিনিসগুলো তোমরা পাবা। এবং এই রিটেন পরীক্ষাতে সাধারণত আমাদের 2 ধরনের কোশ্চেন থাকে, এমসিকিউ এবং এসএকিউ। এসএকিউ এর ভিতরে দেখবা যে তোমরা শর্ট আনসার কোশ্চেন পাবা, প্রবলেম বেসড কোশ্চেন পাবা, অ্যাজ ওয়েল অ্যাজ এসইকিউ, স্ট্রাকচার এসে কোশ্চেন পাবা। আমি একটা তোমাদের একটা এমসিকিউ এর জাস্ট স্যাম্পল দেখানোর জন্য, এটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে ফার্স্ট প্রফেশনাল এক্সাম হয়েছে গত এই ডিসেম্বরে, যে 2024-এ, মানে নভেম্বর। আমাদের সাধারণত দুইবার পরীক্ষা হয়, একটা মে আর একটা হচ্ছে নভেম্বর। তো ওই কোভিডের সময় থেকে একটু জ্যাম লেগে গেছে। তারপরে যেটা হলো যে গত বছর স্টুডেন্ট আন্দোলনের কারণে, স্টুডেন্ট মুভমেন্টের কারণে স্টুডেন্টদের একটু পড়ালেখা হ্যাম্পার হয়েছিল। এই কারণে নভেম্বরের পরীক্ষাটা যে ডিসেম্বরে হয়েছে, আমরা অল্প কিছুদিন পিছায় দিয়েছিলাম স্টুডেন্টদের কথা চিন্তা করে আর কি। তো এইটা তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে তোমরা কি মাল্টিপল ট্রু ফলস টাইপ অফ এমসিকিউ প্র্যাকটিস করেছো আপ টু দিস লেভেল? নো ম্যাম, করিনি আমরা। সিঙ্গেল বেস্ট আনসার, তাই না? তোমরা যেটা করো যে যেটা যেটা কারেক্ট, বাকিগুলো থাকে ফলস, তার ভিতরে একটা কারেক্ট, সেইটাকে তোমরা সেই ইয়েটা মানে সেই গোল্লাটা পূরণ করো, তাই তো? জি ম্যাডাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। বাট এইখানে তোমরা 2 ধরনের কোশ্চেন পাবা। দেখবা যে তোমার 10টা থাকবে হচ্ছে মাল্টিপল ট্রু ফলস, আর 10টা থাকবে হচ্ছে সিঙ্গেল বেস্ট আনসার। বাট ওই সিঙ্গেল বেস্ট আনসার আর এই সিঙ্গেল বেস্ট আনসারের ভিতরেও আবার বেশ একটা পার্থক্য থাকবে, এটা তোমরা আস্তে আস্তে জেনে যাবা। এখানে দেখবে যে যে সিঙ্গেল বেস্ট আনসার গুলো পাচ্ছ,
তার সব মানে যেগুলো সবচেয়ে কারেক্ট সেইটাকে চুজ করতে হবে। বাকি যে অন্য আরো যে চারটা অপশন আছে সেইগুলো যে ইনকারেক্ট তা না, সেগুলো পার্শিয়ালি কারেক্ট, বাট তার ভিতরে থেকে সবচেয়ে সিঙ্গেল বেস্ট বেস্ট কোনটা সেই বেস্টটাকে তোমার পিক করতে হবে। তো এটাও তোমরা পরীক্ষা দিতে দিতে, তার মানে এই যে তুমি তো প্রফে যে এইগুলো ফেস করবা, তাহলে এইটার জন্য তো তোমার আগে থেকে প্রিপেয়ার্ড হতে হবে। সো হাউ উইল ইউ প্রিপেয়ার ইউর সেলফ বাই অল দিস ফরমেটিভ এক্সাম? এই যে আমরা তোমাদের যে আইটেম নিব, আইটেমের মাধ্যমে তোমাদের কি হয়, এই যে ভাইবা দিতে দিতে ভাইবা দেওয়ার যে একটা ভয়, এটা আস্তে আস্তে তোমরা কাটায় ওঠো। আর আমরা যখন কার্ড ফাইনাল নেই তখন কি নেই, আমরা রিটেন নেই। রিটেন নিয়ে এই যে তোমাদের রাইটিং ক্যাপাবিলিটি এটা বিল্ড করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর যখন আমরা টার্ম নেই, দুইটা কার্ডকে মার্জ করে যখন টার্ম নেই, তখন কিন্তু একদম প্রফের একটা ডেমো তোমাদের হয়ে যায়। তোমরাও যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মডেল টেস্ট দিয়েছো না, মডেল টেস্ট Yes, জি ম্যাডাম। জি মিস। অ্যাডমিশনের একটা মডেল টেস্ট দিয়েছো না? তো ওই কোশ্চেন গুলো কেমন থাকে? কোশ্চেন গুলো অনেকটা এরকম আম, তোমার এমবিবিএস অ্যাডমিশন টেস্টের কোশ্চেন যেমন থাকে সেইভাবে করেই কিন্তু করা হয় মডেল টেস্টের কোশ্চেন গুলো, তাই না? জি জি ম্যাম। ম্যাডাম। ইয়েস এরকম ম্যাম। করে করা জি হয় না? মিস। এই টার্ম ফাইনাল সেম হবে। টার্ম ফাইনাল একজাক্টলি তোমার মনে হবে যে তুমি একটা প্রফ পরীক্ষা দিচ্ছ। ওখানে প্রফের যা যা কম্পোনেন্ট যেভাবে থাকে একদম ওরকমই থাকে, গ্রুপ এ গ্রুপ বি, তারপরে মানে মাল্টিপল ট্রু ফলস, সিঙ্গেল বেস 10টা 10টা এরকম থাকবে। ওইখানে তোমার ওই প্রফে যেভাবে তোমাদেরকে অস্কি দিতে হয় সেটা দিতে হবে, ট্র্যাডিশনাল প্র্যাকটিক্যাল দিতে হবে। সব কিছু তুমি এইখানে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে করে তারপরে ফাইনালি যে প্রফ দিবা। এটা একটা দেখালাম। এই যে দেখো এমসিকিউ আনসার শিটে কিরকম থাকবে, এই যে মাল্টিপল ট্রু ফলস এর জন্য দেখো এই যে ট্রু ফলস এরকম দেওয়া আছে। বাট যখন যেগুলো সিঙ্গেল বেসড সেগুলো যদি তুমি তাকাও তাহলে দেখতে পাবা যে এখানে কিন্তু ওরকম ট্রু ফলস লেখা নাই। এখান থেকে তোমাকে পিক করতে হবে যে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট, হুইচ আনসার ইজ দ্য বেস্ট ওয়ান, সেই বেস্ট ওয়ানকে চুজ করে তুমি সেই গোল্লাটাকে পূরণ করবা। ওকে, সো এটা বুঝতে পেরেছো? পরীক্ষা দিতে দিতে আরো জেনে যাবা। এবং এই পেপার মার্কস ডিস্ট্রিবিউশন গুলো আমি দেখেছি, এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। তো এখানে একটা জিনিস তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা নিয়ে এসেছি যে দেখবা যে গ্রুপ এ এবং গ্রুপ বি দুইটাতে যে দুইটা কোশ্চেন তোমরা পাবা, একটা মানে এসএ কিউ তো থাকবেই, তার সাথে একটা কোশ্চেন থাকে যেটা হচ্ছে প্রবলেমে, যেটা নাম্বার 6 হচ্ছে প্রবলেম বেসড কোশ্চেন, এইটা ম্যান্ডেটরি থাকে। আর একটা নাম্বার 7 যেটা, সেটা একটা 10 মার্কের কোশ্চেন থাকে যে স্ট্রাকচার এসে কোশ্চেন, এটাও ম্যান্ডেটরি। তার মানে প্রতিটা গ্রুপ এ এবং গ্রুপ বি দুইটাতে যেই তোমরা দুইটা কোশ্চেন পাবা যেটা ম্যান্ডেটরি, বাট 1 থেকে 5 এটার ভিতরে তোমরা একটা এক্সট্রা কোশ্চেন পাও। 1 থেকে 4 পর্যন্ত টু বি আনসার, তার মানে একটা এক্সট্রা কোশ্চেন এখানে তুমি পাবা। বাট 6 এবং 7 এইটা তোমাকে আনসার করতেই হবে। এইটুকু বুঝতে পেরেছো তোমরা? পরীক্ষা জি দিতে মিস। দিতে তোমরা আরো ভালো বুঝবে। এই Yes, এই যে ম্যাম। জি ম্যাম। কোশ্চেন এমসিকিউ দেখাই, এন্ড এসইকিউটা কি একটু বলবেন? এটা তোমরা বুঝি পরীক্ষা দিতে দিতে বুঝে যাবা। একটা হচ্ছে আচ্ছা। এসে কি হচ্ছে শর্ট আনসার কোশ্চেন, বেশিরভাগ কোশ্চেন গুলোই দেখবা যে এই যে শর্ট আনসার মানে মার্কস ডিস্ট্রিবিউশন দেখলেই বুঝতে পারবা। এখানে 3 মার্কস দেওয়া আছে, এখানে 2 মার্কস, তার মানে প্রত্যেকটা কোশ্চেনের দুইটা ভাগ করা আছে, কিন্তু আনসার গুলো ভেরি স্পেসিফিক হবে এবং শর্ট হবে। এই যে ইন্টারমিডিয়েট লেভেলে যে খাতা ভরে ভরে লিখে আসার যে একটা অভ্যাস তোমাদের হয়েছে, সেটার কোনো সুযোগ নাই বা সময়ও তোমরা পাবা না। তুমি যদি খাতা ভরে লিখতে যাও তাহলে কি হবে, তুমি একটা কোশ্চেন দিয়ে আসতে পারবে, বাকিগুলো সব মিস করে চলে আসবা। তো এইটার কোনো সুযোগ নেই, এখানে অনেকগুলো কোশ্চেনের আনসার দিতে হয়, এই সবগুলো শর্ট শর্ট এবং তোমাকে খুব স্পেসিফিক আনসার দিতে হবে। তাহলে এইগুলো হচ্ছে। আর এসিকিউ হচ্ছে স্ট্রাকচার এসে কোশ্চেন। এখানে দেখো যে একটা, এটা হচ্ছে প্রবলেম কোশ্চেন নাম্বার 6, প্রবলেম বেসড কোশ্চেন। এখানে যে একটা 5 ইয়ার্স ওল্ড অ্যাপাথেটিক বয় এটা আসলো, মানে তোমাকে একটা সিনারিও দিয়ে দিবে যে এই এই ধরনের একটা সায়েন্স সিমটম নিয়ে তোমার কাছে আসলো, তখন তার আগে তো অবশ্যই আমরা তোমাদেরকে পড়াবো এবং প্র্যাকটিস করাবো যে তার এই প্রবলেম হয়েছে, তাহলে তুমি কি হবে, তোমার কি মনে হবে, কি ধরনের ডিজিজ থেকে সে ভুগতেছে, ইত্যাদি ইত্যাদি। এই প্রবলেমগুলো তোমাকে সলভ করতে হবে। তুমি এটা ডায়াগনোসিস করতে গেলে কি কি টেস্ট করতে দিবা, এই সব কিছু তো এখানে বুঝবা। আর একটা এসিকিউ মানে স্ট্রাকচার এসে কোশ্চেন। দেখো এইখানে এই একটা একটা জিনিস নিয়ে তোমাকে, এই যে ভিটামিনস আর রিকোয়ার্ড ইন স্মল কোয়ান্টিটি টু পারফর্ম স্পেসিফিক সেলুলার ফাংশন, এটা নিয়েই তোমাকে কথা বলবে। বাট সেখানে যে আলাদা আলাদা সেপারেট সেপারেট সেগমেন্ট আলাদা আলাদা করে মার্কস ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে, এই যে 10 মার্কের কোশ্চেন, বাট তোমাকে স্পেসিফিক করে দিচ্ছে যে এইটা নিয়ে লিখতে হবে, এটা নিয়ে লিখতে হবে। অ্যাজ এ হোল বলে জানি যে তুমি ভিটামিন নিয়ে ডিটেলস লেখো না,
ভিটামিনের কথা বলছে যে ভিটামিন আমাদের জন্য দরকার, কিন্তু সেই ভিটামিনের আন্ডারে কিছু কোশ্চেন তোমাকে দিয়ে দিয়েছে, এরকম স্ট্রাকচার করে দেওয়া থাকবে। ওকে, আগেই বলে দিচ্ছে স্ট্রাকচার এসে কোশ্চেন এবং প্রবলেম বেসড কোশ্চেন এই দুইটা ম্যান্ডেটরি, স্কিপ করার কোনো সুযোগ নেই, দিতেই হবে। এই গ্রুপ বি তে আরেকবার দেখিয়েছে স্ট্রাকচার এসে কোশ্চেন। তো আমাদের কিভাবে থাকে, এই যে এসএ কিউ এবং এসি কিউ, তার ভিতরে রিকল, তোমরা রিকল মানে বুঝো, রিকল মানে জাস্ট মেমোরাইজেশন, মুখস্থ করা। কিছু জিনিস আছে ডেফিনেশন, তারপরে কোনো কোনো ক্লাসিফিকেশন তোমাদেরকে পরে দেখবা, কিছু কিছু জিনিসের নাম, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। যেমন অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল নন এসেনশিয়াল, এগুলোর নাম। তারপরে কিছু কিছু ক্লাসিফিকেশন থাকবে, কিছু ডেফিনেশন থাকবে, যেগুলো তোমাদেরকে মুখস্থ করতে পারো, অবশ্যই উইথ আন্ডারস্ট্যান্ডিং। বুঝে যদি তুমি মুখস্থ করো সেটা তোমার অবশ্যই লং টার্ম মেমোরিতে থাকবে, বাট যদি না বুঝে মুখস্থ করো তাহলে তো তুমি খুব তাড়াতাড়ি হারায় ফেলবা। এখন তোমাকে এই আন্ডারস্ট্যান্ডিং টাইপের 35% কোশ্চেন থাকে, যে ইউ হ্যাভ মেমোরাইজ অল দিস থিংস হোয়েদার ইউ হ্যাভ আন্ডারস্টুড অর নট, তুমি কি এটা বুঝে মুখস্থ করছো নাকি না বুঝেই জাস্ট মুখস্থ করে রেখে দিছো। সেই জন্য এই টাইপের কোশ্চেন থাকে। আর প্রবলেম বেসড কোশ্চেন বা অ্যানালাইটিক্যাল কোশ্চেন থাকবে তোমার 15%। এটার কারণটা কি? কারণ হচ্ছে এটাই যে আমাদের যে নলেজ ডোমেন বা কগনিটিভ ডোমেন, সেইটার একদম 6টা লেভেল আছে। হ্যাঁ, এই 6টা লেভেলের একদম বেস লাইন লেভেলে থাকে হচ্ছে রিমেম্বারিং, মানে রিকল, যেটা আমরা মেমোরাইজ করি। কিন্তু সেই রিমেম্বারিংটাই যখন তুমি উইথ আন্ডারস্ট্যান্ডিং করবা, তাহলেই তুমি এই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারবা যে কেন এই ঘটনাটা কেন ঘটতেছে। বিকজ ইউ আর গোয়িং টু বি এ ডক্টর, ইউ ইউ হ্যাভ টু মেমোরাইজ সামথিং, বাট অবভিয়াসলি ইউ হ্যাভ টু মেমোরাইজ উইথ আন্ডারস্ট্যান্ডিং। তুমি যদি না বুঝে মুখস্থ করো তাহলে তো তুমি কখনো যে সেটা অ্যাপ্লাই করতে পারবে না, বিকজ প্র্যাকটিক্যালি তোমাকে যে সেটা অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি নাই জানো যে হোয়াট হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন, মানে কেন, আচ্ছা একটা বাচ্চা এরকম একটা ইডিমা নিয়ে আসলো, কেন প্রোটিন ডেফিসিয়েন্সি হলে তার ইডিমা হচ্ছে, এই জিনিসটার ব্যাকগ্রাউন্ড যদি তুমি না জানো, তাহলে তো তুমি কখনোই তাকে ট্রিটমেন্ট দিতে পারবে না বা ডায়াগনোসিস করতে পারবে না যে আসলে ওর কি হয়েছে। এই জন্য আমাদের এই লেভেল পর্যন্ত যেতে হবে। এরপরে তো তোমরা আরো উপরের লেভেলে যে কোনো জিনিস যে একটা জাস্টিফাই করা, যে তুমি কেন এটা বলতেছো, তুমি যে বলতেছো যে এই তার পক্ষে তুমি যুক্তি দেখাও। তুমি ভিটামিন ডি কে বলতেছো যে এটা হরমোনের মতো কাজ করে, কেন, কি তোমার স্ট্যান্ড কি। আর এটা হচ্ছে প্রডিউস সামথিং নিউ, প্রডিউস সামথিং নিউ। বেশিরভাগ সময় এটা হচ্ছে যে আমরা মেডিসিনে দেই যে তোমার কাছে এই ধরনের একটা পেশেন্ট আসে, তখন তোমার ট্রিটমেন্ট প্ল্যানটা কি হবে, তাহলে তুমি তোমার ওপিনিয়ন দিবা। এই যে তোমার ওপিনিয়ন দিলা দিলা সেটাই হচ্ছে তোমার ক্রিয়েশন, তুমি ক্রিয়েট করলা। তো ওই পর্যন্ত আমরা আমাদের বেসিক সায়েন্সে খুব একটা যায় না। ফার্স্ট ইয়ারে তোমরা এরকম পাবা না, অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে একদম আন্ডারস্ট্যান্ডিং লেভেলের, মানে আমরা রিকল টাইপের কোশ্চেন দেই 50%, আর বাকি হচ্ছে যে আমরা আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যানালাইটিক্যাল বা প্রবলেম সলভিং কোশ্চেন দেই। এরপরে যেটা সামেটিভ এক্সাম, যেটা আমরা প্রফেশনাল এক্সাম বলে থাকি, এখানে তো তোমাকে অনেকগুলো সেগমেন্ট ফেস করতে হবে। একটা হচ্ছে যে রিটেন তো থাকবে, আমি অলরেডি বলে আসছি রিটেন থাকবে, এরপরে ওরাল পার্ট থাকবে। তার এটা স্ট্রাকচার ওরাল এক্সামিনেশন বলে থাকি আমরা। এখানে আমরা কার্ডে ভিতরে লেখা থাকে প্রত্যেকটা, এই যে এতগুলো তুমি আইটেম পড়ে আসলা, এতগুলো তুমি কার্ড পড়ে আসলা, ওই কার্ডের প্রত্যেকটা টপিক থেকেই কোশ্চেন থাকবে। এই কোশ্চেন দিয়ে আমরা স্ট্রাকচার্ড ওরাল এক্সামিনেশনের কার্ডগুলো তৈরি করি। তো পরীক্ষার সময় যেটা হয় যে প্রপ পরীক্ষাতে ওই কার্ডগুলো তোমাদের বক্সে বক্সে দেওয়া থাকে, ওখান থেকে তোমাকে পিক করতে হয়। তার মানে তোমাকে আসলে সবগুলোই জানতে হবে। ওই সময় তোমার ভাগ্যে যেটা উঠবে সেটা নিয়েই তুমি তখন কথা বলবা, এইভাবে আর কি। এরপরে অস্কি যেটা, এটা হচ্ছে অবজেক্টিভ অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। আর যখন এটা ক্লিনিক্যালি হয় সেটা হচ্ছে অবজেক্টিভ স্ট্রাকচার। আমাদের বেসিক সায়েন্সে যেটা তোমরা ফেস করবে সেটা হচ্ছে অসপি, দ্যাট ইজ অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। তো এখানে একদম স্ট্রাকচার্ড করাই থাকে কি ধরনের কোশ্চেন হবে, সেই প্রতিটা কোশ্চেনের জন্য মার্ক ডিস্ট্রিবিউশন সবকিছু ঠিকঠাক করা থাকে। আর অস্কি তোমরা যখন ক্লিনিক্যাল সাইডে যাবা তখন যে এটা ফেস করবা, এটা হচ্ছে অবজেক্টিভ স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। এইটার মাধ্যমে আমরা তোমাদের স্কিল গুলো বা কম্পিটেন্সিস গুলো এইগুলো দেখবো যে তোমরা কতটা পারো। আর সব ক্ষেত্রে কিন্তু পাস মার্ক হচ্ছে 60%। ওকে, আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একটু দেখাতে চাচ্ছি। সেটা হলো যে তোমাদের সব ফর্মেটিভ অ্যাসেসমেন্ট তো বুঝলা, আইটেম, কার্ড, টার্ম, এই প্রত্যেকটাতেই তোমাদেরকে 60% মার্ক থাকতে হবে। এবং অলরেডি আমি বলে আসছি যে 75% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। সেটা হচ্ছে লেকচার, মানে থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল, টিউটোরিয়াল, ইন্টিগ্রেটেড টিচিং, এই প্রত্যেকটাতেই তোমার প্রত্যেকটা ফেজেই এটা থাকতে হবে।
আর সাধারণত আমাদের ইউনিভার্সিটি প্রফেশনাল এক্সাম হয় বছরে 2বার, একটা হচ্ছে মেতে আর একটা হচ্ছে নভেম্বরে, স্পেসিফিক টাইমের ভিতরে কমপ্লিট করতে হয় আর কি। তোমাদেরকে আমি ওই যে প্রথমেই বললাম না যে তোমরা ইন্টারাক্ট করবা, দেখো কেন ইন্টারাক্ট করতে বলছি। তোমরা যদি এই কোন অফ লার্নিং এর এই ফিগারটার দিকে একটু খেয়াল করো, তাহলে দেখবা যে এই নিচের অংশটা হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেশন, এবং যখন মানুষ অ্যাক্টিভলি পার্টিসিপেট করে তখন মানুষের এই টেন্ডেন্সি টু রিমেম্বার, বা একটা মানুষের এই যে মনে রাখার টেন্ডেন্সি বা তার লং টার্ম মেমোরিতে চলে যাওয়ার টেন্ডেন্সি অনেক বেশি থাকে, রাদার দেন যখন তুমি জাস্ট খেয়াল করে দেখো যে তুমি একটা জিনিস পড়বা ভুলে যাবা। এই পড়াটাই আমরা মেডিকেল আসার পরে বলি যে তোমরা ডিসকাশন করো। ডিসকাশন ডিসকাশন মানে কি, তুমি পড়তেছো শুনতেছো একই সাথে, তাহলে দেখো একটু বেড়ে যাচ্ছে। পড়তেছো শুনতেছো তার সাথে কিছু একটা দেখতেছো। এখন আমরা অনেক বেশি এনকারেজ করি না যে ইউটিউবে তুমি একটা ভিডিও দেখো, ইউটিউবে একটা অ্যানিমেশন দেখো, একটা লেকচার দেখো, এগুলো আমরা এনকারেজ করি। তার সাথে যে দেখো আমরা কেন এই অডিও ভিজুয়াল জিনিসগুলো ইউজ করি। তুমি হচ্ছে শুনবা, দেখবা, মানে তুমি শুধু শুনতেছো তার সাথে দেখতেছো দুটাই, তাহলে ভিজুয়ালি তুমি রিসিভ করতেছো, এট দ্য সেম টাইম তুমি শুনতেছো। আবার যে যদি অন্যের সাথে এটা নিয়ে ডিসকাস করো, তাহলে তো এটা জিনিসটা আরো বেশি, তোমার লার্নিংটা আরো বেশি বেড়ে যাবে। তারপরেও দেখো, এই যে যখন আমরা তোমাদের ক্লাসগুলোতে লেকচার দিই, লাইক আজকে আজকে যদি তোমরা মোটেই পার্টিসিপেট না করো, তাহলে কি হচ্ছে, এই পুরা জিনিসটা কিন্তু প্যাসিভ থেকে যাচ্ছে। আমি তোমাদেরকে শো করছি, তোমরা দেখতেছো আর আমার কথাগুলো শুনছো, তাতে তোমাদের 50% হয়তো বা মনে থাকবে, নাও থাকতে পারে। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি কি করো, তুমি যদি এই ডিসকাশনে পার্টিসিপেট করো, তুমি যদি কথা বলো, আর এছাড়াও লার্নিং বাই ডুইং যেটা বলা হয়ে থাকে খুবই ইম্পর্টেন্ট। যেমন তোমরা দেখবে যে তোমাদের ইন্টিগ্রেটেড টিচিং সেশনগুলোতে তোমাদেরকে ড্রামাটিক্যালি প্রেজেন্ট করতে হবে। যে কোনো একটা ক্লিনিক্যাল সিনারিও নিয়ে তো আমরা সাধারণত করি প্রবলেম বেসড গুলো, তো ওইখানে দেখা যাবে যে তোমরা বিভিন্ন রোল প্লে করবা। এই যে রোল প্লে করবা, এই রোল প্লে করলে এটা তোমাদের লং টার্ম মেমোরি থেকে যাবে সারা জীবন, যে এই ধরনের পেশেন্ট, একটা করোনারি আর্টারি ডিজিজের পেশেন্ট কি কি সিমটম নিয়ে তোমার সামনে আসে, একটা ডায়রিয়ার পেশেন্ট কি সিমটম নিয়ে সামনে আসে, জন্ডিসের পেশেন্ট কি নিয়ে আসে, এই জিনিসগুলো তুমি আর্লি বুঝতে পারবা। তো এই জন্য আমরা তোমাদেরকে এই অ্যাক্টিভ পার্টিসিপেশনটাকে অনেক বেশি এনকারেজ করি, এবং কথা বলাটা বেশি এনকারেজ করি। তো আজকে আমি তোমাদের এই কিছু ফুড দিয়ে দিলাম তোমাদের থিঙ্কিং এর জন্য। এখন তোমাদের জন্য এইটাই টেক হোম মেসেজ, যে তোমরা এটা নিয়ে ভাবো